নমস্কার, সকলকে স্বাগত জিওগ্রাফি মন্থন চ্যানেলে। আজকে আমরা সামনের ইউজিসি নেট পরীক্ষাকে টার্গেট রেখে, যেটা ডিসেম্বর কিংবা জানুয়ারিতে হবে, সেই পরীক্ষাকে টার্গেটে রেখে আজকে জিওটেকটনিক টপিকটি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রিভিয়াস ইয়ার কোশ্চেনকে আলোচনা করব। তো চলো বেশি দেরি না করে আজকে ভিডিওটা এখানে শুরু করা যাক। তো ফার্স্ট কোশ্চেন তোমাদের সামনে, আনত শিলা গঠনের সঙ্গে যে কাল্পনিক রেখা অনুভূমিক তল বরাবর ছেদ করে তাকে বলা হয় ঊর্ধ্ববঙ্গ, নতি, অধবঙ্গ না আয়াম। তোমরা যারা রেকর্ডেড ভিডিওটা দেখছো তারা চাইলে কমেন্ট করে জানাতে পারো। তো প্রথম উত্তর হয়ে যাবে আয়াম। কেন আয়াম হলো? আয়াম কোনো আনত বা হেলানো শিলাস্তর অনুভূমিক তলকে যে কাল্পনিক রেখা বরাবর ছেদ করে তাকেই শিলাস্তরের আয়াম বা স্ট্রাইক বলা হয়। আয়াম সবসময় শিলাস্তরের নতির সাথে সমকোণে অবস্থান করে, অর্থাৎ এই হলো আয়াম আর এই হলো নতি। নতির সাথে সমকোণে আয়াম সবসময় অবস্থান করে। নতি কি? শিলাস্তরের অনুভূমিক তলের সঙ্গে যে কোণে হেলে থাকে তাকে বলা হয় নতি। এটা হলো আমাদের অনুভূমিক তল। সে অনুভূমিক তলের সঙ্গে শিলাস্তর যে কোণে হেলে থাকে তাকে আমরা কি বলি? নতি। ঊর্ধ্ববঙ্গ আর অধবঙ্গ কি? এটা তো জানা কথা। কোনো একটা ভাঁজ যখন সৃষ্টি হয় সেই ভাঁজের এই উচ্চ অংশকে বলা হয় ঊর্ধ্ববঙ্গ আর নিচের অংশকে বলা হয় অধবঙ্গ। চলে যাচ্ছি পরের প্রশ্নতে। দেখো এখানে একটা ছক দেওয়া আছে। তো এখানে সবার আগে ছকটা মেলাতে হবে। দেখো যখন এরকম পরীক্ষায় কোয়েশ্চেন আসবে তখন আমরা চেষ্টা করব কি যেগুলো আমরা জানি সেগুলোকে আগে করব। যেমন আমরা জানি যে জেফ্রিসের তত্ত্বের নাম কি? তাপীয় সংকোচন তত্ত্ব। হ্যারি হেসের তত্ত্বের নাম কি? সমুদ্র তলদেশের সম্প্রসারণ। হাটনের তত্ত্ব কি? হাটনের তত্ত্ব হলো একরূপবাদ, ইউনিফর্ম, তাই না? আর হচ্ছে হল এবং ডানা কি? অবশিষ্টটা ভূপ্রতি তত্ত্ব। এই হলো আমাদের সঠিক উত্তর। চলো এখন দেখে নিই ব্যাখ্যাটা। দেখো, ভূ অবনতি বা জিওসিনক্লাইন থিওরি, ভূতত্ত্ববিদ জেমস হল এবং জেডি ডানা ভঙ্গিল পর্বতের উৎপত্তির ব্যাখ্যায় প্রথম ভূ অবনতি বা জিওসিনক্লাইন ধারণার অবতারণা করেন। পরবর্তী কোবার, হগ প্রমুখ এই তত্ত্বকে আরও বিকাশ ঘটান। আর একরূপবাদ কি? এখনই বললাম, ইউনিফর্ম প্রিন্সিপাল অফ ইউনিফর্মিটেরিয়ানিজম হচ্ছে 1785 সালের আধুনিক ভূতত্ত্বের জনক জেমস হাটন এই তত্ত্বটি উপস্থাপন করেন। তার বিখ্যাত উক্তি কী ছিল? দ্য প্রেজেন্ট ইজ দ্য কি টু দ্য পাস্ট, অর্থাৎ বর্তমানে অতীতের চাবিকাঠি। অর্থাৎ বর্তমানে যে সকল ভূপ্রকৃতি বা প্রক্রিয়া রয়েছে, সক্রিয় রয়েছে, সেগুলো অতীতেও একই নিয়ম মেনে কাজ করছিল। আরেকটা কি ছিল ওখানে? 3 নম্বর পয়েন্টটা ছিল সমুদ্র তলদেশ সম্প্রসারণ, অর্থাৎ সি ফ্লোর স্প্রেডিং। 1960-এর দশকে প্রখ্যাত ভূবিজ্ঞানী হ্যারি হেস এই তত্ত্বের অবতারণা করেন। তিনি জানান যে মহাসাগরীয় শৈলশিরা বরাবর ম্যাগমা উঠে এসে নতুন মহাসাগরীয় ভূত্বক গঠন করে এবং সমুদ্রের তলদেশে ধীরে ধীরে দুই দিকে প্রসারিত হয়। এটাই সমুদ্র তলদেশের সম্প্রসারণ। আর থার্মাল কন্ট্রাকশন থিওরি, অর্থাৎ তাপীয় সংকোচন তত্ত্ব। ব্রিটিশ ভূপদার্থবিদ স্যার হার্জার্ড জেফ্রিস কী করেছিল? হ্যারল্ড জেফ্রিস পৃথিবীর গঠন ও পর্বত সৃষ্টির ব্যাখ্যা দিতে গিয়ে তাপীয় সংকোচন তত্ত্ব প্রকাশ করেন। পৃথিবীর গঠন ও পর্বত সৃষ্টির ব্যাখ্যা দিতে গিয়ে এই তাপীয় সংকোচন তত্ত্বটি প্রকাশ করেন। তার মতে পৃথিবী সৃষ্টির পর ধীরে ধীরে শীতল ও সংকুচিত হওয়ার ফলই ভূত্বকেই ভাঁজের সৃষ্টি হয়েছে। পরের প্রশ্ন দেখো, বলেছে এখানে বিবৃতি আর কারণ, অর্থাৎ অ্যাসেপ্টেশন অ্যান্ড রিজন, এই ধরনের প্রশ্নগুলো নেটে বা সেটে বেশি করে দেখা যায়। তো কি বলেছে? প্রথমে অ্যাসেপ্টেশনে দিয়েছে কি? অগ্নুদ্গম জনিত কার্যাবলী ও পাত সীমানার মধ্যে এক নিবিড় সম্পর্ক বিদ্যমান। অগ্নুদ্গম অর্থাৎ ভলকানিজম জনিত কার্যাবলী আর পাত সীমানার মধ্যে একটা নিবিড় সম্পর্ক বিদ্যমান। তো এই সেন্টেন্সটা তো ট্রু। পৃথিবীর বেশিরভাগ আগ্নেয়গিরি অভিসারী পাত সীমানা বরাবর রয়েছে, এটাও ট্রু। দুটোই বাক্য সঠিক হচ্ছে। তাহলে আমাদের উত্তর কী হয়ে যাবে? এ ও আর উভয় সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। ঠিক? দেখো এর ব্যাখ্যা হিসেবে কি দেওয়া আছে? যে ভূত্বকের পাত সীমানা হলো পৃথিবীর সবচেয়ে দুর্বল ও অস্থির অঞ্চল, এই অঞ্চলটা। ঠিক আছে? কি বলেছে? ভূত্বকের যে পাত সীমানা, এই একটা পাত আর এই একটা পাত, এই দুটো পাতের যে পাতঞ্চল সীমানা, এটা সবচেয়ে দুর্বল এবং অস্থির। পাতগুলো টেকটনিক সঞ্চালনের ফলেই ভূ অভ্যন্তরের ম্যাগমার বাইরে বেরিয়ে আসার সুযোগ পায়।
তাই অগ্নুদ্গম ও পাত সীমানার মধ্যে এক অন্তত নিবিড় ও প্রত্যক্ষ সম্পর্ক বিদ্যমান। আর এর কারণ হিসেবে কি দেওয়া ছিল যে সেখানে পৃথিবীর যে ৮০% সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে সেটা অভিসারী বা বিনাশকারী পাত সীমানা বরাবর অবস্থিত। বিশেষ করে যেখানে সমুদ্রপাত এবং মহাদেশীয় পাত মুখোমুখি হয় সেখানেই ভারী সামুদ্রিক পাতটি হালকা মহাদেশীয় পাতের নিচে প্রবেশ করে, যেটাকে আমরা বলি সাবডাকশন জোন। ঠিক আছে, যখন একটা ভারী পাত, এটা হলো আমাদের ভারী পাত, এটা আমাদের হালকা পাত। এই ভারী পাত কি হয়, ভারী জন্য এই দুর্বল স্থানে হালকা পাতের নিচে প্রবেশ করতে শুরু করে, ঠিক এখানে যেমনটা দেখাচ্ছে। ঠিক আছে, আর এই যে অঞ্চলটা, এই অঞ্চলটাকে তখন বলা হয় কি সাবডাকশন জোন। এইখানে প্রবেশ করে এই ভারী পাতটা কী হয়, গলতে শুরু করে, প্রচণ্ড অগ্নুৎপাত ঘটায়। উদাহরণস্বরূপ প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয়। ঠিক আছে, দেখো পরের কোয়েশ্চেন কী বলেছে, মোহরভিসিক বিযুক্তি রেখা যাদের মধ্যে সীমানা তৈরি করেছে তা হলো, দেখো এর আগে আমি একটা আর্থ ইন্টিরিয়ার স্ট্রাকচারের ক্লাসের ভিডিও এনেছিলাম, তো সেখানে আমি একটা শর্ট ট্রিক বলেছিলাম এই বিযুক্তি রেখাকে মনে রাখার জন্য। কী কী বিযুক্তি রেখা মনে রাখতে বলেছিলাম, কেমন করে বলেছিলাম, দেখো মূলত আমাদের যে পাতগুলো সজ্জিত আছে কেমন করে আছে। প্রথমে রয়েছে আমাদের হালকা পাত। হালকা পাত কোনটা, শিয়াল। ঠিক আছে, শিয়াল বা মহাদেশীয় ভূত্বক, এটা হয়ে গেল শিয়াল। ঠিক আছে, তারপর আছে সীমা, যেটা হচ্ছে মহাসাগরীয় ভূত্বক। তারপর আছে আমাদের ঊর্ধ্বগুরুমণ্ডল, আপার লিখে লিখলাম গুরু। ঠিক আছে, গুরুমণ্ডল। তারপর আছে লোয়ার গুরুমণ্ডল। তারপর আছে আপার আউটার কোর, আউটার কোর। তারপর আছে লোয়ার কোর। ঠিক, তো এই যে প্রত্যেকটা স্তর আছে, প্রত্যেকটা স্তরের মাঝে মাঝে একটা করে বিযুক্ত রেখা আছে। এই বিযুক্তি রেখা বিভিন্ন বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন এবং এই বিযুক্তি রেখার নামগুলো তাদের নাম অনুসারেই রাখা হয়েছে। তো এই শিয়াল আর সীমার মাঝখানে যে বিযুক্তি রেখা রয়েছে সেটাকে বলা হয় কনরাড। আর এই ভূত্বক আর গুরুমণ্ডলের মাঝখানে যেটা রয়েছে সেটা হচ্ছে মোহরভিসিক। ঠিক আছে, আপার গুরুমণ্ডল আর লোয়ার গুরুমণ্ডলের মাঝখানে যে বিযুক্তি রেখা হচ্ছে সেটাকে বলা হয় রেপিতি। গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডলের মাঝে যেটা রয়েছে সেটাকে বলা হয় গুটেনবার্গ। আউটার কোর আর লোয়ার কোর মানে বহিঃকেন্দ্রমণ্ডল আর অন্তঃকেন্দ্রমণ্ডলের মাঝে যেটা রয়েছে সেটাকে বলা হয় লেহম্যান। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের ভূত্বক, এটা আমাদের গুরুমণ্ডল, আর এটা আমাদের কেন্দ্রমণ্ডল। মনে রাখবো কি করে, কোমরে গুলে, এই চারটে ওয়ার্ড দিয়ে। ঠিক আছে, তা এটা উত্তরে যাবে মানে ভূত্বক আর গুরুমণ্ডলের মাঝখানে রয়েছে। ঠিক আছে, মোহরভিসিক। এই যে মোহরভিসিক, দেখো এখানে একটা ছবির মাধ্যমে স্পষ্ট বলে দেওয়া আছে কি, দেখো কনরাড বিযুক্তি রেখা কোথায় রয়েছে, শিয়াল, আর এটা হলো আমাদের সীমা। ঠিক আছে, দেখো সীমার মাঝখানে রয়েছে, এই হলো মোহরভিসিক। এটা হচ্ছে আমাদের এই গোটা ভূত্বক আর গুরুমণ্ডলের মাঝে রয়েছে মোহরভিসিক। রেপিতি, ঊর্ধ্ব গুরুমণ্ডল নিম্ন গুরুমণ্ডলের মাঝখানে, গুটেনবার্গ রয়েছে গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডলের মাঝখানে, আর বহিঃ কেন্দ্রমণ্ডল এই যে এটা হচ্ছে আমাদের লেহম্যান। আর এগুলোর প্রত্যেকটি কি এক একজন বিজ্ঞানীদের নাম অনুসারে হয়েছে। যেমন দেখো এখানে বলে দেওয়া আছে মোহরভিসিক বিযুক্তি রেখা, ভূত্বক এবং গুরুমণ্ডলের মধ্যবর্তী সীমানাকে মোহরভিসিক বিযুক্তি রেখা বা সংক্ষেপে মোহ বিযুক্তি বলা হয়। 1909 সালে ক্রোয়েশীয় ভূপদার্থবিদ আন্দ্রিজা মোহরভিসিক, দেখো নাম দেখো, আন্দ্রিজা মোহরভিসিক ভূমিকম্পের তরঙ্গের গতিপথ বিশ্লেষণ করে এই বিযুক্তি রেখাটি আবিষ্কার করেন। পরের প্রশ্ন, যে পদ্ধতিতে একটি পাত অপর একটি পাতের তলদেশে প্রবেশ করে তাকে কি বলে? এটা তো সবচেয়ে সোজা প্রশ্ন, নিমজ্জন বলে, তাই না? দেখো এখানে ছবিটা দেওয়া আছে, নিমজ্জনের ছবি, আর এখানে বিস্তারিত দেওয়া আছে যে প্লেট টেকটনিক বা পাত গাঠনিক তত্ত্ব অনুসারে দুটি পাত যখন একের অপরের দিকে অগ্রসর হয় তখন অপেক্ষাকৃত ভারী ও ঘন সামুদ্রিক পাতটি হালকা মহাদেশ পাতের নিচে তলে প্রবেশ করে। ঠিক আছে,
এই অশ্বমণ্ডল মানে অ্যাস্তনোস্ফিয়ারের আরেক নাম হচ্ছে অশ্বমণ্ডল। একটি পাত অপর একটি পাতের তলদেশে প্রবেশ করার এই ভূতাত্ত্বিক প্রক্রিয়াকেই বলা হয় নিমজ্জন বা সাবডাকশন। যে অঞ্চলে এই নিমজ্জন ঘটে তাকে নিমজ্জন অঞ্চল বা সাবডাকশন জোন বলা হয়। আর একটা কী বলা হয়, বেনি অফ জোন বলা হয়। তাহলে এখানেই আমরা দুটো পয়েন্ট জেনে গেলাম, সাবডাকশন জোন কি বা বেনি অফ জোন কী জিনিস। আর অন্যান্য যেগুলো পয়েন্ট ছিল ওখানে অ্যাডভেকশন কি, অনুভূমিক বায়ু প্রবাহের মাধ্যমে তাপ সঞ্চালন প্রক্রিয়াকে বলা হয় অ্যাডভেকশন। অভিসারী চলন কি, দুটি পাতের একের অপরের দিকে এগিয়ে আসার প্রক্রিয়াকে বলা হয় অভিসারী চলন। আর পরিচলন কি, এটা তো জানা কথা যে গুরুমণ্ডলে ম্যাগমার পরিচলন স্রোত, যার ফলে পাতগুলো পরিচালিত হয়। নেক্সট, সান আন্দ্রিয়ান চ্যুতি হলো একটি কি ধরনের চ্যুতি, এটা ট্রান্সভার্স ফল্ট। ঠিক আছে, ট্রান্সভার্স ফল্ট কি, এটা বাংলা হচ্ছে স্থানান্তর প্রক্রিয়া। সান আন্দ্রিয়াস চ্যুতি হলো একটি ট্রান্সভার্স ফল্ট। তার মানে কি, এখানে উত্তর আমেরিকান পাত এবং প্রশান্ত মহাসাগরীয় পাত দুটি একের অপরের পাশাপাশি অনুভূমিকভাবে অগ্রসর হয়। এই ধরো দুটো পাত এরকম অনুভূমিকভাবে অগ্রসর হচ্ছে সমান্তরালে। ঠিক আছে, তাই একে বলে ট্রান্সভার্স। এছাড়া আর কি আছে, অভিসারী রয়েছে, অপসারী রয়েছে, এগুলো তোমরা জানাও। ঠিক আছে, এগুলো এখনই বললাম, আলোচনা করলাম। পরের প্রশ্ন দেখো, বলেছে জিওসিনক্লাইন ধারণাটির উদ্ভাবক কে? জিওসিনক্লাইন ধারণাটির উদ্ভাবক হলেন হল এবং ডানা। দেখো, 1857 সালে জেমস হল অ্যাপেলেশিয়ান পর্বতের পলি সঞ্চয় পর্যবেক্ষণ করে ভূতাত্ত্বিক সমুদ্র আবহবিকার ধারণা দেন এবং 1873 সালে জেমস ডানা প্রথম জিওসিনক্লাইন শব্দটি প্রয়োগ ও পূর্ণাঙ্গ তত্ত্ব হিসেবে উপস্থাপন করেন। এর সংজ্ঞা কি, সংনতি হলো ভূপৃষ্ঠের দীর্ঘ সংকীর্ণ ও অগভীর অগ্নাশয় বা সাগরীয় নিচু অববাহিকা, যেখানে পলি জমা হওয়ার পাশাপাশি তলদেশ ধীরে ধীরে দেবে যায় এবং পরবর্তীতে সংকোচন বলের প্রভাবে ভাঁজপ্রাপ্ত হয়ে ভঙ্গিল পর্বত সৃষ্টি করে। ঠিক, আচ্ছা, নেক্সট প্রশ্নে চলে যাব, গুটেনবার্গ বিযুক্তি রেখা। এবার আশা করি পারবে তোমরা। গুটেনবার্গ বিযুক্তি রেখা যে দুটি স্তরের মধ্যে দেখা যায় সে দুটো কী হবে, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল। ক্যালিফোর্নিয়ার সান আন্দ্রেস চ্যুতিটি নিম্নলিখিত কোন প্রকার পাত সীমান্ত ও চলনের উদাহরণ? ক্যালিফোর্নিয়ার সান আন্দ্রেস চ্যুতিটি কোন প্রকার পাত সীমান্তের চলনের উদাহরণ? দেখো, এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে এসেছে। ট্রান্সফর্ম বাউন্ডারি উইথ ডেক্সট্রাল মোশন, অর্থাৎ আমরা যেটা যখন পড়েছিলাম চ্যুতির সময়, স্ট্রাইক স্লিপ ফল্ট এই চলনের জন্য তৈরি হয়। দেখো, পাত সীমানা তো আমরা জানি যে সান আন্দ্রেস চ্যুতি একটি ট্রান্সফর্ম বা ট্রান্সভার্স ফল্ট বাউন্ডারি, যেখানে প্রশান্ত মহাসাগরীয় পাত আর উত্তর আমেরিকান পাত দুটি পরস্পর পাশাপাশি অনুভূমিকভাবে পিছলে অগ্রসর হয়। আর এদের চলনের প্রকৃতিটি কীরকম, এটি একটি ডেক্সট্রাল বা ডান হাতি রূপান্তর চ্যুতি। এর মানে হলো চ্যুতির যে কোনো একদিকে দাঁড়িয়ে অপর দিকের পাতের দিকে তাকালে সেটিকে ডান দিকে সরতে যেতে দেখা যায়। প্রশান্ত মহাসাগরীয় পাতটি উত্তর আমেরিকান পাতের সাপেক্ষে উত্তর পশ্চিম অর্থাৎ ডান দিকে অগ্রসর হচ্ছে, এর জন্য একে বলা হয় ডেক্সট্রাল অর্থাৎ রাইট ল্যাটেরাল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, নাজকা পাতটি কোন দিক বরাবর সরছে? বলো, নাজকা পাত আমাদের হচ্ছে পূর্ব, তাই না? তা নাজকা পাতের চলন দেখো, এখানে ম্যাপের সাথে দেখিয়ে দিয়েছি। এটা হলো আমাদের প্রশান্ত মহাসাগর, এ হলো আমাদের নাজকা পাত, যেটা হচ্ছে ঠিক উত্তর পূর্ব দিকে বলা যায়, পূর্ব দেওয়া আছে কিন্তু অ্যাকচুয়ালি বলতে গেলে এটা উত্তর পূর্ব দিকে সরছে। ঠিক আছে, আচ্ছা, বিস্তারিত দেখো। চলনের দিক, নাজকা পাতটি প্রশান্ত মহাসাগরের দক্ষিণ আমেরিকা মহাদেশের পশ্চিমে অবস্থিত একটি সামুদ্রিক পাত। এটি প্রধানত পূর্ব দিকে চালিত হচ্ছে, দেখো সামান্য উত্তর পূর্ব দিকে চালিত হচ্ছে। ভূগাঠনিক প্রভাব কি, এটা হচ্ছে একটা সাবডাকশন জোন। পূর্ব দিকে অগ্রসর হয়ে এটি দক্ষিণ আমেরিকান পাতের সাথে ধাক্কা খায় এবং ভারী সামুদ্রিক পাত হওয়ায় এটি দক্ষিণ আমেরিকান পাতে নিচের দিকে নিমজ্জিত হচ্ছে। এটা দক্ষিণ আমেরিকান পাত আর এটা নাজকা পাত। ঠিক আছে, ফলাফল কি দেখো, এই অভিসারী পাত সীমানার ফলেই আন্দিজ পর্বতমালা এবং কি হচ্ছে পেরু চিলি খাত সৃষ্টি হয়েছে। নেক্সট কোশ্চেন, গুরুমণ্ডলের উপরিভাগে যেখানে পৃথিবীর ভূত্বক ভাসমান অবস্থা থাকে তাকে কি বলে? আরে এটা তো অ্যাস্তনোস্ফিয়ার, সবচেয়ে সহজ প্রশ্ন। নেক্সট,
ভূতাত্ত্বিকভাবে ভারতের সর্বাপেক্ষা পুরানো শিলা দেখা যায় কোথায়? কর্ণাটকের ধারওয়াড় অঞ্চলে। তাহলে ধারওয়াড় শিলাগোষ্ঠী কি? ধারওয়াড় সিস্টেম। কর্ণাটকের ধারওয়াড় ও বেলারি অঞ্চলে গঠিত এই শিলা ভারতের প্রাচীনতম রূপান্তরিত শিলা। এটি প্রায় 250 থেকে 400 কোটি বছর পুরনো এবং ধাতব খনিজ পদার্থ অর্থাৎ সোনা, লোহা, ম্যাঙ্গানিজ এগুলোতে সমৃদ্ধ। ঠিক আছে, তাহলে ভূতাত্ত্বিকভাবে ভারতের সর্বাপেক্ষা পুরানো শিলা দেখা যায় কর্ণাটকের ধারওয়াড় অঞ্চলে। নেক্সট, নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যটি টেকটনিক ফোর্সের দ্বারা গঠিত হয়েছে? দেখো, টেকটনিক ফোর্স মানে কি? পাতের চলন। তো ঝুলন্ত উপত্যকা তো ফল্টের জন্য হয়, ইউ আকৃতির উপত্যকা তো আমাদের গ্লেশিয়ারের কাজের জন্য হয়, অন্ধ্র উপত্যকা এটা তো আমাদের গ্রস্ত উপত্যকা হবে আমাদের টেকটনিক। ঠিক আছে, অন্ধ্র উপত্যকা হচ্ছে মূলত ক্ষয় মানে নদীর ক্ষয়ের ফলে ব্যাখ্যা আছে আশা করি, হ্যাঁ ব্যাখ্যা দেওয়া আছে। ঝুলন্ত উপত্যকা দেখো হ্যাঙ্গিং ভ্যালি কার্স্ট অঞ্চলের দ্রবণ প্রক্রিয়ার ক্ষয়ের জন্য হয়। যে সমস্ত অঞ্চলের চুনা পাথরের গঠিত অঞ্চল, ঠিক আছে, এই কার্স্ট অঞ্চল কথাটা আমার মুখে আসছিল না। কার্স্ট অঞ্চলে যেখানে আমাদের চুনা পাথর দ্বারা গঠিত অঞ্চল, সেখানে দ্রবণ প্রক্রিয়া ক্ষয়ের মাধ্যমে অন্ধ্র উপত্যকা সৃষ্টি হয়। একমাত্র আছে গ্রস্ত উপত্যকা যা আমাদের টেকটনিক শক্তির সাহায্যে গঠিত হয়। ঠিক আছে, ব্যাখ্যাগুলো এখানে দেওয়া আছে। গ্রস্ত উপত্যকা, ঝুলন্ত উপত্যকা, অন্ধ্র উপত্যকা। ঝুলন্ত উপত্যকা বলতে এখানে বলেছে যে আগে এখানে হয়তো গ্লেশিয়ার ছিল, পরবর্তীকালে সেই গ্লেশিয়ার গলে সরে যাওয়ার ফলে সেই গলন্ত যে গ্লেশিয়ার থেকে যে জল তৈরি হচ্ছে সেখান থেকে ঝুলন্ত উপত্যকা সৃষ্টি হচ্ছে, সেই সেন্সে এখানে দেওয়া আছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত কোন কারণে ডাউন ওয়াপিং তৈরি হয়? দেখো, ভূত্বকীয় ফাটল তো হবে না, অবনমনও হবে না, উত্থানও হবে না, এটা ভূত্বকীয় বাঁক। ওয়াপিং মানে যেখানে বাঁক থাকবে সেটাই হবে সঠিক উত্তর। দেখো, ভূত্বকীয় বাঁক বা ক্রাস্টাল ওয়াপিং সাধারণ অবস্থা এরকম থাকে, টেকটনিক শক্তির ফলে ধীরে ধীরে বেন্ড হতে শুরু করে। এটা যদি ওপরের দিকে বাঁক নেয় তাহলে সেটা হবে আপ ওয়ার্পিং, যদি নিচের দিকে বেঁকে তৈরি হয় তাহলে ওটা হয়ে যাবে ডাউন ওয়ার্পিং। ওকে, নেক্সট, কোনো একটি ভাঁজের দুটি বাহু যদি পরস্পর সমান্তরাল ও অনুভূমিক হয় তবে সেটি নিম্নলিখিত কোন ধরনের ভাঁজ হবে? একটি ভাঁজের দুটি বাহু যদি পরস্পর সমান্তরাল ও অনুভূমিক হয় তবে সেটি কোন ধরনের ভাঁজ হবে? সুধা, এটা আমাদের সাহিত্য ভাঁজ। অনুভূমিক, ভূমির সাথে অনুভূমিক হচ্ছে। আচ্ছা, পরের প্রশ্ন যাওয়ার আগে বলে দিই যে আজকের ক্লাসের পিডিএফটি তোমরা পেয়ে যাবে আমাদের জিওগ্রাফি মন্থন টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রামে জিওগ্রাফি মন্থন 23, ঠিক আছে, @জিওগ্রাফি মন্থন 23 দিয়ে সার্চ করলে পেয়ে যাবে, অথবা এই কিউআর কোডটি স্ক্যান করে জয়েন করতে পারো। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে যেখানে আমরা ছোটো ছোটো জিওগ্রাফিক্যাল ইনফরমেশন দিয়ে থাকি, কখনো কখনো ছোটো ছোটো কুইজও করিয়ে থাকি। তো যদি তোমরা চাও তো জয়েন করতে পারো। নেক্সট প্রশ্ন, লিথোস্ফেরিক পাতের গঠনকারী সীমানাটিকে উল্লিখিত কোন উদাহরণ দ্বারা বোঝানো যায়? এটার উত্তর হয়ে যাবে মধ্য আটলান্টিক শৈলশিরা। গঠনকারী পাত সীমানা যখন দুটি লিথোস্ফেরিক পাত পরস্পরের বিপরীত দিকে সরে যায় তখন মধ্যবর্তী ফাটল দিয়ে ভূ অভ্যন্তরের ম্যাগমা উপরে উঠে আসে এবং শীতল ও কঠিন হয়ে নতুন ভূত্বক পাত গঠন করে। আর উরাল পর্বত কী জিনিস? মহাদেশীয় আর মহাদেশীয় পাতের অভিসারী সীমানায় দুটি পাতের সংঘর্ষের ফলে গঠিত প্রাচীন ভঙ্গিল পর্বতকে আমরা বলি উরাল পর্বত। আর মারিয়ানা খাত কি? সামুদ্রিক পাতের অভিসারী সীমানায় সাবডাকশনের ফলে গঠিত ধ্বংসাত্মক পাত সীমানা। ঠিক আছে, আর গাঙ্গেয় সমভূমি কি? গাঙ্গেয় সমভূমি হচ্ছে হিমালয় পর্বতমালার উত্থানের সময় সৃষ্ট অগ্রভূমি অবনমিত অংশে পলি সঞ্চিত হয়ে গঠিত সঞ্চয়জাত ভূমিরূপ। কোবারের মত অনুযায়ী জিওসিনক্লাইনের পার্শ্ববর্তী অনমনীয় পদার্থ কি? ক্রাইটোজেন। ওকে, ক্রাইটোজেন কি? দেখো, এটা হলো মহীখাত, তার পার্শ্ববর্তী দেখো অবনমনীয় পদার্থ, এগুলো কি বলা হয়? ক্রাইটোজেন। ক্রাইটোজেন হচ্ছে জার্মান ভূবিজ্ঞানী নিওপোল্ড কোবার তার ভূ সংনতি পর্বত গঠন তত্ত্ব এ উল্লেখ করেন যে মহীখাত বা জিওসিনক্লাইনের উভয় পার্শ্বে অবস্থানকারী দৃঢ় অনমনীয় ভূখণ্ডকেই ক্রাইটোজেন বলা হয়। এছাড়া ওখানে ছিল কি প্রাইমাডাম্ফ হচ্ছে
মরিস ডেভিস ও ওয়ালথার পেঙ্কের ক্ষয়চক্র তত্ত্বে বর্ণিত প্রাথমিক সমপ্রায় ভূমি বা সমতল ভূমিকে বলা হয় প্রাইমারাম্ফ। এন্ডরাম্ফ কি? ওয়ালথার পেঙ্কের ক্ষয়চক্রের তত্ত্বে চূড়ান্ত ও বার্ধক্য পর্যায়ে সৃষ্ট সমপ্রায় ভূমিকে বলা হয় এন্ডরাম্প। আর মোনাডনক কি? উইলিয়াম মরিস ডেভিসের নদীর ক্ষয়চক্রের বার্ধক্যের পর্যায়ে সমপ্রায় ভূমির ওপরে দাঁড়িয়ে থাকা কঠিন শিলা দ্বারা গঠিত অনুচ্চ পাহাড়কে বলা হয় মোনাডনক। নেক্সট প্রশ্ন দেখো, বলেছে যে নিম্নলিখিত কোনটির মাধ্যমে বিশ্বের জীবন্ত আগ্নেয়গিরিগুলি অবস্থানের উপযুক্ত ব্যাখ্যা দেওয়া সম্ভব? দেখো, আগ্নেয়গিরি যখন বলেছে তাহলে প্রথমে কি বলেছে দেখো, যে এইগুলি নবীন ভঙ্গিল পর্বত তো হবেই না। নবীন ভঙ্গিল পর্বত আমাদের কি হিমালয়, তো সেখানে তো আগ্নেয়গিরি আমরা দেখতে পাই না। এগুলি নদীর প্লাবনভূমিতে দেখা যায়, একদমই ভুল। এগুলির প্রাচীন ক্ষয়প্রাপ্ত পর্বতশ্রেণীর সঙ্গে সম্পর্কযুক্ত, একদমই ভুল। এগুলির সমুদ্রের বেসিনের চারপাশে শৃঙ্খলের ন্যায় গড়ে ওঠে, সঠিক উত্তর। ঠিক আছে, পরের প্রশ্ন চলে যাব আমরা। এখানে ব্যাখ্যা দেওয়া আছে, তোমরা চাইলে ভিডিও পজ করে দেখে নিতে পারো বা পিডিএফ শেয়ার করবো, সেখান থেকে দেখে নিতে পারো। পরের প্রশ্ন বলেছে নিম্নলিখিত কোন ভূকম্পীয় তরঙ্গটি সর্বাধিক ধ্বংসাত্মক ধরনের হয়ে থাকে? এল তরঙ্গ। ঠিক আছে, এখানে ব্যাখ্যা দেওয়া আছে। এল তরঙ্গটা কি? এই তরঙ্গ পৃথিবীর উপরিভাগ দিয়ে প্রবাহিত হয়। এর গতিবেগ পি ও এস তরঙ্গের চেয়ে কম হলেও এর যে কম্পনের বিস্তার সেটা সবচেয়ে বেশি হয়, যার জন্য তীব্র ঝাঁকুনি তৈরি করে এবং এটা সবচেয়ে ক্ষয়ক্ষতি ঘটায়। আর পি তরঙ্গ কি? এটি সবচেয়ে দ্রুতগামী এবং প্রথম ভূমিকম্প লেখচিত্রে পৌঁছায়। আর এস তরঙ্গ হচ্ছে সেকেন্ডারি ওয়েভ, যেটা ধীরগতিতে চলে, মানে পি এর তুলনায় ধীরগতিতে চলে এবং শুধুমাত্র কঠিন মাধ্যমেই প্রবাহিত হয়। পরের প্রশ্ন, অ্যালিউশিয়ান দ্বীপপুঞ্জতে অগ্নুদ্গম দেখা যায়, এর কারণ হিসেবে দেওয়া আছে প্রতিসারি পাচ্ছিমানা বরাবর অগ্নুদ্গম দেখা যায়। এও সঠিক, কিন্তু আর হচ্ছে ভুল। এর ব্যাখ্যা কি? অ্যালিউশিয়ান দ্বীপপুঞ্জ প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বলয়ের অংশ এবং এটি একটি অত্যন্ত সক্রিয় আগ্নেয় দ্বীপমালা, তাই এটি সঠিক। আর কারণটা ভুল কেন? অ্যালিউশিয়ান দ্বীপপুঞ্জে অগ্নুদ্গম প্রতিসারি পাতসীমানার জন্য ঘটে না, এটি অভিসারী পাতসীমানা বা সাবডাকশন জোনে অবস্থিত। এখানে প্রশান্ত মহাসাগরীয় পাতটি উত্তর আমেরিকান পাতের নিচের তলে গিয়ে সাবডাকশন ঘটাচ্ছে এবং ম্যাগমা গঠন করে অগ্নুদ্গম ঘটাচ্ছে, তাই এটি ভুল। পরের প্রশ্ন বলেছে নিম্নলিখিত কোনটির উৎপত্তি ও অবস্থান সংক্রান্ত বিষয়টি পাতসংস্থান তত্ত্ব দ্বারা ব্যাখ্যা করা যায় না? পাতসংস্থান তত্ত্ব দ্বারা ব্যাখ্যা করা যায় না। এর আগে যে কোশ্চেনটা পেয়েছিলাম ওটা ছিল ব্যাখ্যা করা যায়, এটা হবে ব্যাখ্যা করা যায় না। সমুদ্র স্রোত ও জলবায়ু, তাই না? সমুদ্র স্রোত আর জলবায়ুতে কিন্তু পাতসংস্থান তত্ত্বের কোনো কাজ নেই বা কোনো ভূমিকা নেই। এখানে ব্যাখ্যাটা দেওয়া আছে। ব্যাখ্যাতে কি বলা আছে? পাতসংস্থান তত্ত্ব, এই তত্ত্বে ভূত্বকের অভ্যন্তরীণ শক্তি ও পাতের সঞ্চালন সংক্রান্ত ভূমিরূপ প্রক্রিয়া ব্যাখ্যা করে। এর সাহায্যে পর্বতশ্রেণী গঠন যেমন হিমালয় বা আন্দিজের সৃষ্টি, সামুদ্রিক তলদেশ এবং ভূমিকম্প ও অগ্নিৎপাতের উৎপত্তি নিখুঁতভাবে ব্যাখ্যা করা সম্ভব। আর সমুদ্র স্রোত বা জলবায়ু অঞ্চল কি? এগুলো বায়ুমণ্ডলীয় ও মহাসাগরীয় ভৌত প্রক্রিয়ার দ্বারা নিয়ন্ত্রিত হয়। বায়ুমণ্ডলের চাপ বলয়, সৌরবিকিরণ, পৃথিবীর আবর্তন, কোরিওলিস বল, সমুদ্র জলের উষ্ণতা ও লবণতার তারতম্য, এগুলো প্রভাবিত করে এই সমুদ্র স্রোত আর জলবায়ুকে। তাই পাতের সঞ্চালনের ওপর এগুলো সরাসরি নির্ভরশীল নয় এবং পাতসংস্থান তত্ত্বের সাহায্যে এগুলির গঠন ও অবস্থান ব্যাখ্যা করা যায় না। আজকে এটুকুই প্রশ্ন আনা ছিল, পরের ভিডিওতে আরও কিছু প্রশ্ন আনবো। তোমাদের আবার বলছি, পিডিএফটি সংগ্রহ করতে হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিও। আর ভিডিওটি পছন্দ হলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে নিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে ভিডিও তৈরি করতে। তো থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ক্লাসে।